এবার ভারতের নদ নদী, ড্যাম, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ওয়াটারফল মানে ঝর্ণা, আর ভারতের বিভিন্ন এরিয়ার হ্রদ বা লেক সম্পর্কে রিভিশন দেব। প্রথমেই আসি নদ নদীর ব্যাপারে। নদ নদীর ব্যাপারে সব থেকে বড় তিনটে রিভার সিস্টেম ভারতে রয়েছে: সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র। সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র। তো এই তিনটে রিভার সিস্টেম নিয়ে আমরা একটু পরে আসছি। এই তিনটে বাদ দিয়ে বাকি ভারতের যে সমস্ত রিভার গুলো আছে মেইন সেইগুলো প্রথমে একটু বলি। ভারতের একদম মাঝখানে এইখানে রয়েছে কি বিন্ধ্য পর্বত। এখানে বিন্ধ্য, তারপর সাতপুরা, তারপর অজন্তা। এই বিন্ধ্য, সাতপুরা, অজন্তা এই তিনটে পাহাড়ের মাঝখান থেকে দুটো নদী যায়। একটা হচ্ছে নর্মদা আর তাপ্তি। এটা হলো নর্মদা, এইটা হলো নর্মদা, এটা হলো তাপ্তি। এই দুটোই আরব সাগরে পড়ে। আরব সাগরের ভেতরে স্পেসিফিক বলতে গেলে এটাকে বলা হয় খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগরে পড়ে। এবার এই পাশে আরো দুটো তিনটে নদী আছে, যেমন এইখানে রয়েছে আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত থেকে পশ্চিম দিকে একটা নদী প্রবাহিত হয়, যেটাকে বলা হয় লুনি। এই লুনি এসে গুজরাটের এই এরিয়াটা হলো কচ্ছের রন, এই কচ্ছের রনে এসে মিলিয়ে যায়। এই লুনি নদী সাগর পর্যন্ত আসতে পারে না, এই জন্য লুনিকে বলা হয় অভ্যন্তরীণ নদী বা অন্তর্বাহিনী নদী। ভারতের একটা অন্তর্বাহিনী নদী লুনি নদী। কোথা থেকে বার হয়? আরাবল্লী পর্বত থেকে। কোন নদীর উৎপত্তি কোথা থেকে সেটাও একটু পরে আসি, প্রথমে নদীগুলো দেখে নি। তো আরাবল্লী পর্বতের এখান থেকে আসে লুনি নদী, আর একদম নিচের থেকে এখানে আসে সবরমতী। লুনি, সবরমতী, আর তার পাশে এখানে রয়েছে মাহি। মাহিটা আসে বিন্ধ্য পর্বত থেকে। মাহি এখান থেকে আসে। এবার এই জায়গাটা আমি যদি দেখি, এইখান থেকে যায় হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই মাহি নদীটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার ক্রস করে, মানে দুবার কেটে দেয়। ভারতের ভেতর একমাত্র নদী যেটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার কাটে সেটা হলো মাহি। তো নর্মদা, তাপ্তি, লুনি, সবরমতী, মাহি, এই পাঁচটা হলো। এবার বঙ্গোপসাগরে পরে এইরকম কিছু নদী আছে, যেমন এটা হলো মহানদী, এটা হলো মহানদী, এইটা হলো গোদাবরী। মহানদী, গোদাবরী, এটা কৃষ্ণা, আর এটা হলো কাবেরী। এবার এইগুলোর কিছু মেইন উপনদী আছে সেটা বলি। প্রথমে বলি গোদাবরী। গোদাবরীর উপনদী হলো ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মাচকুদ আর মঞ্জরা। ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মাচকুদ আর মঞ্জরা, এই যে এইটা হলো গোদাবরী। এর বাদিকে এখান থেকে আসে ওয়ার্ধা। ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মাচকুদ, আর ডান দিক থেকে আসে মঞ্জরা। ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মাচকুদ আর মঞ্জরা। এরপরে আসি কৃষ্ণা। কৃষ্ণার গুরুত্বপূর্ণ তিনটে উপনদী: ভীমা, তুঙ্গভদ্রা আর কয়না। ভীমা, তুঙ্গভদ্রা আর কয়না। এই বাদিক থেকে আসে ভীমা, এই যে এটা হলো ভীমা, এটা হলো তুঙ্গভদ্রা। তুঙ্গ আর ভদ্রা এই দুটো নদী মিশে কমন একটা নদীর নাম তুঙ্গভদ্রা। তো এই তুঙ্গভদ্রা এটা হলো ভীমা, আর এই যে ছোট্ট একটু এটা হলো কয়না। ভীমা, তুঙ্গভদ্রা, কয়না। এরপরে আছে কাবেরী, এই যে এই নদীটা হলো কাবেরী। কাবেরীরও কিছু গুরুত্বপূর্ণ উপনদী আছে, তবে সেগুলো ইম্পর্টেন্ট না। এরপর কেরালাতে এখানে রয়েছে পেরিয়ার, এটা হলো ভাইগাই। পেরিয়ার আর ভাইগাই নদী। তো বঙ্গোপসাগরে কোন কোন নদী পড়ে সেটা বুঝলাম। এরপর আরব সাগরে এখানে চারটে নদী আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। কি কি? এইটা হলো মান্ডবী, গোয়ার ভেতর থেকে মান্ডবী। তারপর কালী নদী, কর্ণাটকের তিনটে: কালী, ঘাটপ্রভা, সরাবতী। কালী, ঘাটপ্রভা, সারাবতী। গোয়ার ভেতর থেকে মান্ডবী, তারপর কর্ণাটকে কালী নদী, ঘাটপ্রভা নদী আর সরাবতী নদী। এইগুলো হলো দক্ষিণ ভারতের নদী। এবার আমি সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্রের ব্যাপারে আসি। প্রথমে আসে সিন্ধু। সিন্ধু নদীর উৎপত্তি হয় এই যে তিব্বতের এই জায়গা থেকে। সিন্ধু, শতদ্রু আর ব্রহ্মপুত্র। সিন্ধু, শতদ্রু আর ব্রহ্মপুত্র এই তিনটে গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হয় তিব্বতের এই এরিয়া থেকে। সিন্ধু নদী এই এরিয়া থেকে উৎপত্তি হয়ে জম্মু কাশ্মীরের ভেতর থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানের ভেতর থেকে এসে আরব সাগরে এসে মিশে যায়। সিন্ধুর মেইন উপনদী হলো শতদ্রু। তবে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা আর শতদ্রু এই পাঁচটাকেই সিন্ধুর উপনদী ধরা হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় সিন্ধুর মেইন উপনদী হলো শতদ্রু। শতদ্রুর একটা উপনদী হলো চন্দ্রভাগা। আর ওই যে বিতস্তা আর ইরাবতীর কথা বললাম, বিতস্তা আর ইরাবতী হলো চন্দ্রভাগার একটা উপনদী, আর বিপাশা শতদ্রুর উপনদী। এখন সবগুলোকে একসাথে বলা হয় যে এই সবকটা সিন্ধুর উপনদী, কারণ সবকটা মিলে আলটিমেটলি সিন্ধু নদীতে গিয়েই পড়ছে। এই জন্যই সবগুলোকেই সিন্ধুর উপনদী বলে। তো এই কালো দিয়ে যে লাইনটা টেনেছে সেটা হলো সিন্ধু। তারপর এই যে এটা হলো বিতস্তা বা ঝিলাম। ঝিলাম বা বিতস্তা। তারপর এটা চেনাব বা চন্দ্রভাগা, এই যে এই কালো কালার দিয়ে এটা চেনাব বা চন্দ্রভাগা। তারপর এইটা হলো রবি বা ইরাবতী। তারপর এই হিমাচল প্রদেশ থেকে আসে এটা হলো বিয়াস বা বিপাশা। এটা হলো বিয়াস বা বিপাশা, যেটা এসে শতদ্রুর সাথে মিশে যায়। আর এই শতদ্রু সেটাও এই তিব্বত থেকে তৈরি হয়। তো এই বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা আর শতদ্রু এই পাঁচটাই হলো সিন্ধুর বা পাশে
পাশের উপনদী। সিন্ধু এই দিক থেকে যায়, ফলে এই দিকটা পড়ে বাঁ দিক। তো সিন্ধুর বাঁ পাশের উপনদী হলো এই 5টা। আর ডান দিকের কিছু উপনদী আছে, যেমন সায়ক, শিগার, গিলগিট, নুব্রা। কি বললাম? সায়ক, শিগার, গিলগিট, নুব্রা। এই 4টে হলো সিন্ধুর ডান দিকের মেইন উপনদী। এছাড়াও আরো প্রচুর ছোটখাটো উপনদী আছে, তো সেই বিষয়ে আমি আর গেলাম না। এবার সিন্ধুর কোন কোন নদী কোথা থেকে উৎপন্ন হয় সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই। প্রথম কি সিন্ধু। সিন্ধু এই যেখান থেকে উৎপন্ন হয় এটাকে বলা হয় তিব্বতের সিংখা বা হিমবাহ। তিব্বতের সিংখা বা হিমবাহ থেকে সিন্ধুর উৎপত্তি। সিন্ধুর টোটাল লেন্থ এখান থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত 2880 কিলোমিটার মতন। তবে ভারতে এইটুকু লেন্থ হলো মোটামুটি 709 কিলোমিটার মতন। সিন্ধুর টোটাল লেন্থ 2880, আর ভারতের এইটুকু পোর্শনের লেন্থ 709 কিলোমিটার। এবার সিন্ধুর ডান তীরে যে উপনদীগুলো আছে, মানে সায়ক, শিগার, গিলগিট, নুব্রা, এগুলোর উৎপত্তি না জানলেও চলে, তবে বাদিকের উপনদীগুলোর উৎপত্তি বলি। এর ভেতর বিতস্তা নদের উৎপত্তি জম্মু কাশ্মীরের ভেতর থেকে। তারপর চন্দ্রভাগা, ইরাবতী আর বিপাশা এই তিনটেই হিমাচল প্রদেশ থেকে। শতদ্রু সেটাও তিব্বত থেকে। তো জম্মু কাশ্মীরের ভেতর এইখানে রয়েছে শীশনাগ হ্রদ। শীশনাগ হ্রদ বলে একটা লেক বা হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরের ভেতর। শীশনাগ হ্রদ থেকে এই ঝিলাম বা বিতস্তা নদীর উৎপত্তি। জম্মু কাশ্মীরের একটা গুরুত্বপূর্ণ শহর হলো শ্রীনগর। শ্রীনগর এই ঝিলাম বা বিতস্তা নদের পাশে অবস্থিত। এরপর এই চন্দ্রভাগা, ইরাবতী আর বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী আর বিপাশা এই তিনটে নদী রোটাং পাসের আশেপাশের এরিয়া থেকে উৎপন্ন। আর শতদ্রু নদী, শতদ্রু নদী তিব্বতের এখানে মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন। এই যে মানস সরোবর হ্রদ থেকে শতদ্রু নদের উৎপত্তি। আর এই যে রবি বা ইরাবতী নদীর কথা বললাম, পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ শহর লাহোর। লাহোর এই ইরাবতী নদীর পাশে অবস্থিত। এবার এই যে বিয়াস বা বিপাশা, বিপাশা নদী শতদ্রু নদীর সাথে এসে মেশে। আর এই শতদ্রু নদী থেকে একটা খাল কাটা হয় যেটাকে বলা হয় ইন্দিরা খাল। এই পাঞ্জাবের ভেতরে এইখানে একটা জায়গা রয়েছে রূপনগর। রূপনগরের কাছ থেকে এই শতদ্রু নদী দিয়ে একটা খাল বেরিয়ে যায়, আর্টিফিশিয়াল ক্যানেল, সেটাকেই বলা হয় ইন্দিরা খাল। এই ইন্দিরা খালের মাধ্যমে রাজস্থানের এই এরিয়াতে চাষবাস হয়। এবার দুটো নদীর মাঝের জায়গাকে বলে দোয়াব অঞ্চল। সেই হিসাবে সিন্ধু থেকে, সিন্ধু, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, এই সবকটা নদীর মাঝখানে মাঝখানে যে এরিয়া, এই এরিয়াগুলোকে বলা হয় দোয়াব অঞ্চল। আমি প্রথমে নামগুলো একটু লিখে দিই। এটা হলো সিন্ধু সাগর দোয়াব, তারপর চার্জ দোয়াব, তারপর রচনা দোয়াব, তারপর বাড়ি দোয়াব, তারপর ব্যস্ত দোয়াব। সিন্ধু সাগর, চার্জ, রচনা, বাড়ি, ব্যস্ত। সিন্ধু আর বিতস্তা এই দুটো নদের মাঝের দোয়াবকে বলা হয় সিন্ধু সাগর দোয়াব। বিতস্তা আর চন্দ্রভাগা এই দুটোর মাঝের এরিয়াকে বলা হয় চার্জ দোয়াব। তারপর চন্দ্রভাগা আর ইরাবতী বা রবি এই দুটোর মাঝের এরিয়াকে বলা হয় রচনা দোয়াব। তারপর ইরাবতী আর বিপাশা, ইরাবতী আর বিপাশা বা শতদ্রু, ইরাবতী আর বিপাশা বা শতদ্রু এই দুটোর মাঝখানের এরিয়াকে বলা হয় বাড়ি দোয়াব। তারপর বিপাশা আর শতদ্রু এই দুটোর মাঝখানের এরিয়াকে বলা হয় ব্যস্ত দোয়াব। আর এই শতদ্রু নদীর দক্ষিণের এরিয়াগুলো হলো ময়দান এরিয়া। এই শতদ্রু নদীর দক্ষিণে এই এরিয়াটাকে বলা হয় ভিওয়ানি ময়দান, আর নিচের এই এরিয়াটাকে বলা হয় মালবা ময়দান। ভিওয়ানি ময়দান আর মালবা ময়দান। এই মালবা ময়দানের নাম অনুযায়ী এইখানে যে মালভূমি সেটাকে বলা হয় মালবা মালভূমি। আর ইতিহাস পড়তে গিয়ে আমরা পড়েছি এই এরিয়াটাকে বলা হয় মালবার এরিয়া। তো যাই হোক, সিন্ধু নদীর এই সিস্টেমটা গেল। এরপরে আসি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তিও মানস সরোবর লেক থেকে। এই যে এইটা হলো মানস সরোবর এরিয়া। এই মানস সরোবর থেকে এই দিকে যায় শতদ্রু নদী, এদিক থেকে আসে ব্রহ্মপুত্র নদী। তবে এটা তিব্বতের এরিয়াতে, এই জন্য এটাকে ব্রহ্মপুত্র বলা হয় না। তিব্বতে এর নাম হলো প্যাংগং নদী, প্যাংগং বা সাংপো। ব্রহ্মপুত্র নদীর নাম তিব্বতের এরিয়াতে বলা হয় প্যাংগং বা সাংপো। এর উৎপত্তি কোথায়? মানস সরোবর হ্রদ থেকে। আর হিমবাহের কথা যদি বলি তাহলে চেমায়ুংদুং হিমবাহ। তিব্বতের ভেতর চেমায়ুংদুং হিমবাহ, তার পাশে মানস সরোবর লেক, সেখান থেকে এই প্যাংগং নদীর উৎপত্তি। এই নদী এখান থেকে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশ থেকে ভারতে ঢোকে। অরুণাচল প্রদেশ থেকে আসাম পর্যন্ত যেটুকু লেন্থ, এই লেন্থটুকুকে বলা হয় দিহং নদী। তারপর আসামের ভেতর থেকে যেটুকু লেন্থ প্রবাহিত হয় সেটাকেই বলা হয় ব্রহ্মপুত্র। তো একই নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। যেমন তিব্বতের এরিয়াতে সিংপো বা পিয়ংগং, অরুণাচল প্রদেশ এরিয়াতে দিহং, আসামের এরিয়াতে এর নাম হলো ব্রহ্মপুত্র। আর আসামের পরে যখন বাংলাদেশে প্রবেশ করে যায় তখন এর নাম হলো যমুনা। এই ব্রহ্মপুত্র নদীর নামই বাংলাদেশে পরে যমুনা। তারপর এই যমুনা যখন গঙ্গার সাথে মিশে যায় তারপরে এর নাম হয়ে যায় মেঘনা। এবার এই ব্রহ্মপুত্র নদীরই বাদিকের কিছু উপনদী আছে। এই যে যখন আসছে তখন এই দিকটা হলো এই ব্রহ্মপুত্রের বাদিক। তো সেই হিসাবে এটা হলো ডিবং নদী। এটা ডিবং।
এই ব্রহ্মপুত্রের নাম অরুণাচল প্রদেশে নাম হচ্ছে ডিহং, তার উপনদী ডিবং অরুণাচল প্রদেশে ডিবং, তারপর এটা লোহিত, ডিবং, লোহিত, ধানসিঁড়ি আর বরাক, ডিবং, লোহিত, ধানসিঁড়ি আর বরাক, এই চারটে গুরুত্বপূর্ণ উপনদী। ব্রহ্মপুত্রের বাদিকের উপনদী ডিবং, লোহিত, ধানসিঁড়ি আর বরাক। আর ডান দিকে যদি আমি উপনদী দেখি তাহলে এটা হলো সুবর্ণশিরি, মানস, সংকোষ, তিস্তা। সুবর্ণশিরি, মানস, সংকোষ, তিস্তা, এই সংকোষ নদী অলমোস্ট পশ্চিমবঙ্গ আর আসামের বর্ডার ক্রিয়েট করে। আর এই ব্রহ্মপুত্র নদী আসামের ভেতর থেকে এতটাই চওড়া হয়ে প্রবাহিত হয় যে এই নদীর মাঝখানেই একটা দ্বীপ তৈরি হয়ে গেছে যার নাম হলো মাজুলি। আর এই মাজুলি দ্বীপটা বিশ্বের সব থেকে বড় নদীদ্বীপ, বিশ্বের সব থেকে বড় নদীদ্বীপ মাজুলি। কোথায়? আসামের ভেতর, ব্রহ্মপুত্র নদীর মাঝখানে। আর গুয়াহাটি, ডিব্রুগড় এই সবই এই ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত। এরপরে আসি গঙ্গা নদী নিয়ে। গঙ্গা নদীর উৎপত্তি ধরা হয় গঙ্গোত্রী হিমবাহ থেকে, তবে অ্যাকচুয়ালি গঙ্গা নামটা আসে দেবপ্রয়াগ থেকে। তো দেবপ্রয়াগের আগে কি আছে সেটা আমরা পরে আসছি। দেবপ্রয়াগ থেকে যখন গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয় তখন এখান থেকে এই উত্তরাখণ্ডের ভেতর থেকে এইভাবে প্রবাহিত হয়, উত্তরাখণ্ড থেকে তারপর উত্তরপ্রদেশ, তারপর বিহার, পশ্চিমবঙ্গ দিয়ে পুরো বঙ্গোপসাগরে পড়ে যায়। পশ্চিমবঙ্গের ভেতর ফারাক্কা থেকে এর শাখা নদী বার হয় যেটাকে বলা হয় ভাগীরথী বা হুগলি। তো গঙ্গার শাখা নদী ভাগীরথী বা হুগলি। আর গঙ্গার মেইন যে উপনদী সেটা হলো যমুনা। এই যে এইখান থেকে আসে যমুনা। যমুনার উৎপত্তি যমুনেত্রী হিমবাহ থেকে। এই যমুনা নদী যমুনেত্রী হিমবাহ থেকে বেরিয়ে হরিয়ানা আর উত্তরপ্রদেশের বর্ডার হিসাবে কাজ করে আগে বেরোয় আর অলমোস্ট গঙ্গার প্যারালালেই প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে এলাহাবাদে এসে মিলিত হয়। গঙ্গা আর যমুনা মিলিত হয় এলাহাবাদে এসে, এই এরিয়াটাকে বলা হয় প্রয়াগরাজ বা এলাহাবাদ। গঙ্গার ডান দিকে যেহেতু মেইন উপনদী যমুনা, এই জন্য ডান দিকে গঙ্গার তেমন কোনো উপনদী নেই, বাদিকে কিছু উপনদী আছে, যেমন মহানন্দা, সপ্তকোশী বা কোশী, গণ্ডক, মহানন্দা, কোশী বা সপ্তকোশী, তারপর গণ্ডক, গোমতী, ঘরঘরা, রামগঙ্গা। কি কি বললাম? মহানন্দা, কোশী বা সপ্তকোশী, গণ্ডক, মহানন্দা, কোশী, গণ্ডক, ঘরঘরা, গোমতী, রামগঙ্গা। এই যে একদম এই পাশে এটা হলো মহানন্দা, এটা মহানন্দা, সপ্তকোশী বা কোশী, মহানন্দা, কোশী, গণ্ডক, ঘরঘরা, গোমতী, রামগঙ্গা। এই যে ঘরঘরা নদী, এই ঘরঘরা নদীর আর এক নাম হলো সরজু নদী। ঘরঘরা বা সরজু, এই ঘরঘরা বা সরজু নদীর পাশেই হলো অযোধ্যা শহর। আর এই ঘরঘরার একটা উপনদী আছে যেটাকে বলা হয় কালী বা সারদা নদী। কালী বা সারদা নদী হলো এই ঘরঘরার উপনদী। তো গঙ্গার বাদিকের উপনদীগুলো হলো। এবার ডান দিকের উপনদী মেইন কি বললাম? যমুনা। আর যমুনারও কিছু উপনদী আছে, মেইন হলো চম্বল, বেতোয়া, কেন। চম্বল, বেতোয়া, কেন। যমুনার ডান দিকের মেইন উপনদী হলো চম্বল, বেতোয়া, কেন। আর এখান থেকে আসে সোন, সোনটা ডাইরেক্ট গঙ্গার উপনদী। তো যমুনার উপনদী হলো চম্বল, বেতোয়া, কেন, আর এখান থেকে সোন, সোন হলো গঙ্গার উপনদী। এই চম্বলের আবার দুটো উপনদী আছে, বানস আর কালিসিন। বানস আর কালিসিন। চম্বলের উপনদী আরাবল্লী থেকে আসে বানস, আর এইখানে এই পুরোটা হলো বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত থেকে আসে কালিসিন। এই যে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, সোন, এই সমস্ত নদীর কথা বললাম, এখানে মাঝখানে আছে বিন্ধ্য পর্বত। এই সবকটা নদী বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়। তো বিন্ধ্য পর্বত থেকে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, সোন সব হলো। চম্বলের উপনদী আরাবল্লী থেকে আসে বানস, আর বিন্ধ্য পর্বত থেকে আসে কালিসিন। এবার এই যে সোনের কথা বললাম গঙ্গার উপনদী, এই সোনেরও একটা উপনদী আছে সেটা হলো রিহান। এই যে এইটা হলো রিহান উপনদী। তো সোনের উপনদী রিহান। তো গঙ্গার মেইন নদী উপনদীগুলো হলো। আর গঙ্গার আরেকটা উপনদী আছে যেটা এই হুগলি বা ভাগীরথীর উপনদী, দামোদর নদী। এই যে এইটা হলো দামোদর নদী, নীল কালার দিয়ে রেখেছি। আর এই দামোদরেরও একটা উপনদী আছে সেটা হলো বরাকর। তো হুগলি বা ভাগীরথীর উপনদী দামোদর, দামোদরের উপনদী বরাকর। এই দামোদর নদীর উৎপত্তি ঝাড়খণ্ডের ভেতরে এই যে ছোটনাগপুর মালভূমি আছে, ওই ছোটনাগপুর মালভূমি এরিয়া থেকে। এই ছোটনাগপুর মালভূমি এরিয়া থেকেই আরেকটা গুরুত্বপূর্ণ নদীর উৎপন্ন হয় সেটা হলো সুবর্ণরেখা। এই যে এইখান থেকে পাস করে সুবর্ণরেখা, এই যে এটা হলো সুবর্ণরেখা। তো ওভারঅল ভারতের বিভিন্ন নদীগুলোর নাম আমি বললাম, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই তিনটে নদীর উৎপত্তি কোথা থেকে সেইটাও আমি বললাম। এবার এই নিচের নদীগুলোর কিছু কিছু নদীর উৎপত্তি খুব ইম্পর্টেন্ট, সেটা আমি একটু বলি। প্রথমে বলি মহানদী। মহানদীর উৎপত্তি এখানে হলো সেই ছোটনাগপুর মালভূমি, সেই এরিয়া থেকে। যদিও এর স্পেসিফিক একটা পয়েন্ট আছে, সেটা হলো এই ছত্তিশগড়ের ভেতর রায়পুর বলে যে এরিয়া বা জেলা,
ছত্তিশগড়ের রায়পুর জেলার ভেতর একটা পাহাড় আছে সিহোয়া পাহাড়, ওই সিহোয়া পাহাড় থেকে এই মহানদী নদীর উৎপত্তি। তারপর গোদাবরী, গোদাবরী এখান থেকে উৎপন্ন হয়। এই পাশে রয়েছে পশ্চিমঘাট পর্বত, তো পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক সিংহ থেকে, পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক সিংহ বা ত্রম্বক সিংহ থেকে এই গোদাবরী নদীর উৎপত্তি। এই ত্রম্বক সিংহটা নাসিক এরিয়ার ভেতর পড়ে। মহারাষ্ট্রের ভেতর পশ্চিম ঘাটে নাসিক এরিয়ার ভেতর ত্রম্বক সিংহ, সেখান থেকে গোদাবরী নদীর উৎপত্তি। এই গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। গোদাবরী দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা। এই গোদাবরীর উপনদী কি কি বললাম? ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মাছকুদ আর মঞ্জরা। ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মাছকুদ আর মঞ্জরা। এই যে ওয়ার্ধা, এই ওয়ার্ধারও একটা উপনদী আছে, সেটাকে বলা হয় পেনগঙ্গা। ওয়ার্ধার উপনদী পেনগঙ্গা। এরপরে বলি কৃষ্ণা। কৃষ্ণা নদীর উৎপত্তিও এখানে পশ্চিমঘাট পর্বত থেকে। পশ্চিমঘাট পর্বতের একটা শৃঙ্গ আছে মহাবালেশ্বর, ওই মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। এই কৃষ্ণা নদীর যে মোহনা, সেটা দেখতে অনেকটা পাখির পায়ের মতন, তো পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ, কৃষ্ণা নদীর বদ্বীপ। এরপরে কাবেরী নদী। কাবেরী নদীও এই পশ্চিমঘাট পর্বত থেকেই উৎপন্ন। পশ্চিমঘাট পর্বতের ভেতর আছে ব্রহ্মগিরি শৃঙ্গ। ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে কাবেরী নদীর উৎপত্তি। এই কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এইখানটায় একটু কনফিউশনের জায়গা আছে। এই গোদাবরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা, আর কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তো এই নদীগুলো হলো। এবার এই নর্মদার কথা বলি। নর্মদার উৎপত্তি এখানে আছে মহাকাল পর্বত বা মৈকাল পর্বত। এই মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। নর্মদার উৎপত্তি মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। এবার কেরালায় যদি একটা দেখি, পেরিয়ার নদী। কেরালার সব থেকে পপুলার নদী হলো পেরিয়ার নদী। আর তামিলনাড়ুতে একটা নদী আছে ভাইগাই নদী। এই ভাইগাই নদী হলো ভারতের সব থেকে দক্ষিণে অবস্থিত নদী। ভারতের সব থেকে দক্ষিণে অবস্থিত নদী ভাইগাই নদী। কোথায়? তামিলনাড়ুতে। তো ভারতের কোথায় কোথায় কোন নদী আছে? সিন্ধু, সিন্ধুর উপনদী সায়ক, শিগার, গিলগিট, নুব্রা। বাদিকে ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ বা শতদ্রু। সিন্ধু গেল। ব্রহ্মপুত্র, তিব্বতে এর নাম হলো সাংপো বা পিয়ংগয়ং। অরুণাচল প্রদেশে এর নাম দিহং। আসামে ব্রহ্মপুত্র। বাংলাদেশে যমুনা। বাদিকে উপনদী ডিবং, লোহিত, ধানসিঁড়ি, বরাক। ডান দিকে উপনদী সুবর্ণশিরি, মানস, সংকোষ, তিস্তা। ব্রহ্মপুত্র গেল। গঙ্গা নদী। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন, তবে অ্যাকচুয়ালটা একটু পরে আসছি। তো গঙ্গা নদী প্রবাহিত হলো। গঙ্গার বাদিকে কি কি উপনদী? মহানন্দা, কোশি বা সপ্তকোশী, গণ্ডক, ঘরঘরা, গোমতী, রামগঙ্গা। ঘরঘরার আরেক নাম সরজু। এই ঘরঘরার উপনদী সারদা বা কালী নদী। গঙ্গার ডান দিকে মেইন উপনদী যমুনা। গঙ্গা আর যমুনা একসাথে মিলিত হয় এলাহাবাদ বা প্রয়াগরাজে। যমুনার উপনদী চম্বল, বেতোয়া, কেন। আর সোন হলো গঙ্গার উপনদী, পাটনার কাছে এসে মিলিত হয়। এই সোনের উপনদী রিহান। এই যে সোন, এর উপনদী রিহান। যমুনার উপনদী চম্বল, বেতোয়া, কেন। চম্বল, বেতোয়া, কেন। এই চম্বলের আবার দুটো উপনদী আছে, বানস আর কালীসিন্ধ। এ পাশে আরাবল্লী পর্বত থেকে লুনি নদী, এটা সবরমতী। আরাবল্লী থেকে দুটো নদী এ পাশে বার হয়, লুনি আর সবরমতী। আর এই বিন্ধ্য পর্বত থেকে মাহি। এই মাহিটা কর্কটক্রান্তি রেখাকে দুবার করে ক্রস করে। এরপর দক্ষিণ ভারতের নদী, এখান থেকে আসে নর্মদা, তার নিচে তাপ্তি। নর্মদা আর তাপ্তি। এই পাশে মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। গোদাবরীর উপনদী ওয়ার্ধা, ইন্দ্রাবতী, মাছকুদ, মঞ্জরা। এই ওয়ার্ধার আর একটা উপনদী আছে পেনগঙ্গা। এবার কৃষ্ণাতে আসি। কৃষ্ণার বাদিকে উপনদী ভীমা, ডান দিকে তুঙ্গভদ্রা আর কয়না। আর এখানে কাবেরী। এইখানে কেরালাতে আছে পেরিয়ার, এটা ভাইগাই নদী। আর এইখানে চারটে নদী আছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মান্ডবী, কালী নদী, ঘাটপ্রভা, সরাবতী। মান্ডবী, কালী, ঘাটপ্রভা, সরাবতী। এইখানে একটা কালী নদী আছে। আর এই ঘরঘরার উপনদী এটাও কালী নদী, এটা একটুখানি মাথায় রাখতে হবে। এই হচ্ছে ভারতের বিভিন্ন নদী। ও এইখানে দুটো বাদ পড়ে গেল। গঙ্গা ফারাক্কায় এসে দুভাগে ভাগ হয়ে যায়। অ্যাকচুয়াল মেইন স্ট্রিমটা যায় বাংলাদেশে ঢুকে, আর এখান থেকে একটা শাখা নদী বের হয়ে যায়, যাকে বলা হয় হুগলি বা ভাগীরথী। এই হুগলি বা ভাগীরথীরই একটা উপনদী হলো দামোদর। হুগলি বা ভাগীরথীর উপনদী দামোদর। এই দামোদরেরও আবার আরেকটা উপনদী আছে, সেটা হলো বরাকর। এই দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়। ছোটনাগপুর মালভূমি থেকে আরেকটা গুরুত্বপূর্ণ নদী আসে, সেটা হলো সুবর্ণরেখা, একদম এইখানে এসে বঙ্গোপসাগরে মিশে যায়। তো যাই হোক, এই হচ্ছে ভারতের বিভিন্ন নদ নদী। এবার এই নদীর ওপর বিভিন্ন ড্যাম বানিয়ে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হয়। তো গুরুত্বপূর্ণ কোন কোন ড্যাম ভারতের বিভিন্ন নদীর উপর আছে সেটা এবার বলি। একদম ওপর থেকে শুরু করি। ওপরে এটা হলো সিন্ধু নদী। সিন্ধু নদীতে তেমন কোনো ড্যাম নেই। তারপরে আছে বিতস্তা বা ঝিলাম। ঝিলামে একটা। এই ঝিলাম নদীর পাশে একটা জায়গা আছে উড়ি, ওই সেই জায়গার হিসাবে নাম আছে উড়ি ড্যাম। এই যে এইখানে হলো উড়ি ড্যাম। ঝিলাম বা বিতস্তা নদীর ওপরে উড়ি ড্যাম।
উড়ি ড্যাম। তারপর এই চন্দ্রভাগার ওপর দুটো সালাল আর ডালহস্তি, সালাল আর ডালহস্তি, চন্দ্রভাগা নদীর ওপর এখানে সালাল আর এখানে ডালহস্তি, সালাল আর ডালহস্তি, উড়ি, সালাল, ডালহস্তি। তারপর হিমাচল প্রদেশে বেশ কয়েকটা নদী আছে, সেই হিসেবে বেশ কয়েকটা নদীর উপর বিভিন্ন ড্যামও আছে, যেমন ইরাবতী, ইরাবতী নদীর উপরে এখানে আছে বয়রা শিউল, ইরাবতী নদীর উপর বয়রা শিউল। বিপাশা, বিপাশার উপরে এখানে রয়েছে দিহার, বিপাশার উপরে দিহার ড্যাম। তারপর শতদ্রুর উপর ভাকরা নাঙ্গাল আর নাথপা ঝাঁকড়ি, ভাকরা নাঙ্গাল আর নাথপা ঝাঁকড়ি। আর এইখানে উত্তরাখণ্ডে ভাগীরথী বলে একটা নদী আছে, ওই ভাগীরথী নদীর উপর তেহরি ড্যাম। উত্তর ভারতে এইগুলো হলো গুরুত্বপূর্ণ। এবার উত্তর ভারতে এই সমস্ত ড্যামের কাছাকাছি বিভিন্ন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও আছে, মানে জলবিদ্যুৎ কেন্দ্র, সেগুলো একটু পরে আসি। এবার এই যে চম্বলের উপনদী বানস, এই বানস নদীর উপরে আছে বিলাসপুর ড্যাম, বানস নদীর উপরে বিলাসপুর ড্যাম। নর্মদার উপরে দুটো, সর্দার সরোবর আর ইন্দিরা সাগর। গুজরাটের এরিয়ার ভেতর এখানে সর্দার সরোবর আর এখানে হলো ইন্দিরা সাগর। নর্মদা নদীর উপর সর্দার সরোবর আর ইন্দিরা সাগর। আর তাপ্তি নদীর ওপর এখানে উকাই ড্যাম, সর্দার সরোবর, ইন্দিরা সাগর, উকাই। তারপর এই যে গঙ্গার উপনদী সোন, সোনের ওপরে রয়েছে বানসাগর, সোনের ওপরে বানসাগর, আর রিহানদের ওপরে রয়েছে রিহান। সোন নদীর ওপরে বানসাগর ড্যাম আর রিহান নদীর ওপর রিহান ড্যাম। এই যে এখানে বরাকর নদী বললাম, এই বরাকর নদীর ওপরে রয়েছে মাইথন ড্যাম, বরাকর নদীর ওপর মাইথন ড্যাম। তারপর এই যে মহানদী, মহানদীর ওপরে এখানে রয়েছে হীরাকুদ ড্যাম বা হীরাকুদ ব্যারেজ। তারপর এই যে গোদাবরী, গোদাবরীর উপনদী মাছকুদ, এই মাছকুদের ওপরে পরপর দুটো, একটা মাছকুদ ড্যাম আর একটা হলো জালাপট ড্যাম, মাছকুদ আর জালাপট। তারপর কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর ওপর দুটো গুরুত্বপূর্ণ, শ্রীশৈলম ড্যাম আর নাগার্জুন সাগর ড্যাম। এই যে এইখানে রয়েছে নাগার্জুন আর শ্রীশৈলম ড্যাম, এখানে নাগার্জুন সাগর, এখানে হচ্ছে শ্রীশৈলম। আর এই কৃষ্ণার একটা উপনদী কয়না, কয়না নদীর উপরে এখানে রয়েছে কয়না ড্যাম, কয়না নদীর উপরে কয়না ড্যাম। এখানে কাবেরী নদী, কাবেরী নদীর উপরে এইখানে রয়েছে শিব সমুদ্রম ড্যাম, কাবেরী নদীর উপর শিব সমুদ্রম, শিব সমুদ্রম কাবেরী। আর পেরিয়ারের ওপর এখানে রয়েছে ইদ্দুকি, ইদ্দুকি, পেরিয়ার। তবে এই কাবেরী নদীর ওপর আরো দুটো ড্যাম রয়েছে, মেঠুর আর কাল্লানি। এই যে এইখানে রয়েছে মেঠুর আর এখানে হলো কাল্লানি, মেঠুর আর কাল্লানি, শিব সমুদ্রম, মেঠুর আর কাল্লানি, এই তিনটে গুরুত্বপূর্ণ ড্যাম এই কাবেরী নদীর উপর। এছাড়াও আরো প্রচুর ড্যাম বিভিন্ন নদীর উপর আছে। আমি একটু ওভারঅল ড্যামগুলো আরো একবার বলে দিই। একদম ওপরে ঝিলাম বা বিতস্তা নদীর ওপর উড়ি ড্যাম, চন্দ্রভাগা বা চেনাব নদীর ওপর সালাল আর ডালহস্তি, ইরাবতী নদীর ওপর বয়রা শিউল, বিয়াস বা বিপাশার ওপরে দেহার বা দিহার, শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল আর নাথপা ঝাঁকড়ি, ভাগীরথীর ওপরে তেহরি। এখানে বানস নদীর ওপর বিলাসপুর ড্যাম, সোন নদীর ওপর বানসাগর, রিহান নদীর ওপর রিহান, বরাকর নদীর ওপর মাইথন ড্যাম, মহানদীর ওপর হীরাকুদ ব্যারেজ। মণিপুরে একটা ড্যাম রয়েছে, সেটা হলো লোকতাক ড্যাম, মণিপুরে একটা ড্যাম রয়েছে লোকতাক ড্যাম, এই যে এইখানে রয়েছে। এই লোকতাক ড্যামটা লেইতাক নদীর ওপর, মণিপুরের একটা নদী আছে লেইতাক নদী, এই লেইতাক নদীর উপরে লোকতাক ড্যাম। তো এই পাশে হলো। এবার নর্মদা নদীর ওপর দুটো, সর্দার সরোবর আর ইন্দিরা সাগর, সর্দার সরোবর, ইন্দিরা সাগর। তাপ্তি নদীর ওপর উকাই, তাপ্তি নদীর ওপর উকাই ড্যাম। গোদাবরীর উপনদী মাছকুদ, এর ওপরে মাছকুদ আর জলপুট, গোদাবরীর উপনদী মাছকুদ নদীর ওপর মাছকুদ আর জলপুট। এইখানে আরেকটা উপনদী আছে গোদাবরী, সেটা হচ্ছে সোলেরু, ওই সোলেরু নদীর ওপর বালিমেলা ড্যাম, সোলেরু নদীর ওপর বালিমেলা ড্যাম। কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর আর শ্রীশৈলম, নাগার্জুন সাগর, শ্রীশৈলম। কয়না নদীর ওপর কয়না ড্যাম। কাবেরী নদীর ওপর শিব সমুদ্রম, মেঠুর, কাল্লানি, শিব সমুদ্রম, মেঠুর, কাল্লানি। পেরিয়ার নদীর ওপর ইদ্দুকি। এই হচ্ছে ওভারঅল ড্যাম। তবে এগুলো ছাড়াও ভারতের ছোট বড় সমস্ত কিছু মিলিয়ে প্রায় 5000-এর উপরে ড্যাম রয়েছে। এর ভেতর সব থেকে বড় ড্যাম হলো ভাকরা নাঙ্গাল ড্যাম, শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল। ভারতের সব থেকে বড় ড্যাম ভাকরা নাঙ্গাল, শতদ্রু নদীর উপর। আর সব থেকে উঁচু ড্যাম তেহরি ড্যাম, সব থেকে উঁচু ড্যাম তেহরি, সব থেকে বড় ভাকরা নাঙ্গাল। আর সব থেকে লম্বা হীরাকুদ, সব থেকে লম্বা হীরাকুদ মহানদীর ওপরে। আর যদি বলি সব থেকে পুরনো ড্যাম, সেটা হলো এই কাল্লানি ড্যাম, সব থেকে পুরনো কাল্লানি ড্যাম। প্রায় 150 খ্রিস্টাব্দে তৈরি হয় এই ড্যামটা। আচ্ছা, একটা ব্যারেজের কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো হ্যারিকে ব্যারেজ। এই শতদ্রু নদীর উপরেই আছে হ্যারিকে ব্যারেজ। তো ড্যামের ব্যাপারটা গেল। এবার যে যে জায়গায় ড্যাম রয়েছে, এই সমস্ত ড্যামের উপরেই বিভিন্ন জায়গায় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়ে গেছে। তো ভারতের কোন কোন গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেইগুলো আমি এবার একটু বলি। এই যে ড্যামগুলোর নাম, এই ড্যামগুলোর নাম হিসাবেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের নাম হয়ে গেছে।
যেমন এই যে জম্মু কাশ্মীরে এটা হচ্ছে উরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সালাল ড্যামের ওপর সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ডালহস্তি ড্যামের ওপর ডালহস্তি প্রজেক্ট, হিমাচল প্রদেশে ইরাবতী নদীর ওপর ওই যে বয়রাশিউল ড্যাম, ওই বয়রাশিউল ড্যামের ওপরেই বয়রাশিউল প্রজেক্ট বা বয়রাশিউল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, বিপাশা নদীতে দেহার ড্যামের ওপরেই দেহার প্রজেক্ট, শতদ্রু নদীর ওপর ভাকরানাঙ্গালের ওপর ভাকরানাঙ্গাল প্রজেক্ট, নাগপা ঝাঁকরির ওপরে নাগপা ঝাঁকরি প্রজেক্ট, ভাগীরথী নদীর ওপর তেহরি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা তেহরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। সেই হিসাবে এখানে আমি যতগুলো ড্যামের কথা বললাম অলমোস্ট সবকটাতেই ড্যামের নাম অনুসারে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের নাম হয়ে গেছে, ফলে বাকিগুলো আমি আর বললাম না। যেমন কয়না ড্যামের ওপর কয়না হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এইরকম। এবার এই যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এর ভেতর সব থেকে পুরনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হলো দার্জিলিং এ তিস্তা নদীর ওপর সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। দার্জিলিং এ তিস্তা নদীর ওপর সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এটা ভারতের সব থেকে পুরনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র। আর যদি বলি ভারতের সব থেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা, সেটা হলো তেহরি। ভারতের সব থেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র তেহরি। সেকেন্ড লার্জেস্ট বা দ্বিতীয় বৃহত্তম হলো কয়না, আর 3 নম্বরে রয়েছে শ্রীশৈলম। তেহরি, কয়না আর শ্রীশৈলম, এটা হলো ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। এইরকম জলবিদ্যুৎ কেন্দ্র সারা ভারত জুড়ে মোটামুটি 197টা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আর এই জলবিদ্যুৎ উৎপাদনে ভারত পুরো বিশ্বের ভেতর 6 নম্বর স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে চায়না। তো যাই হোক, জলবিদ্যুৎ কেন্দ্র আর ড্যামের ব্যাপারটা গেল। এবার ভারতে কিছু ঝর্ণা বা ওয়াটারফল রয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলোর কিছু কিছু এই বিভিন্ন নদীর ওপরেই অবস্থিত। তো ভারতের কোথায় কোন জলপ্রপাত রয়েছে বা ওয়াটারফল রয়েছে সেটা আমি একটু এবার বলি। নর্মদা নদীর ওপর পরপর 4-5টা জলপ্রপাত আছে, যেমন কপিলধারা, দুগ্ধধারা, সহস্রধারা, ধুয়াধার, এন্না। কপিলধারা, দুগ্ধধারা, সহস্রধারা, ধুয়াধার, এন্না। আমি কালো কালার দিয়ে করছি। এখানে কপিলধারা, দুগ্ধধারা, সহস্রধারা, ধুয়াধার, এন্না, এই 5টা একদম পরপর। আর মধ্যপ্রদেশের ভেতরে এইখানে পরপর 2টো আছে, চাচাই আর কেওতি। তো মধ্যপ্রদেশের ভেতর এই 7টা, কপিলধারা, দুগ্ধধারা, সহস্রধারা, ধুয়াধার, এন্না, চাচাই, কেওতি। উত্তরাখণ্ডে এইরকম নামে আরো 2টো জলপ্রপাত রয়েছে, কামপতি আর সহস্রধারা। উত্তরাখণ্ডে 3টে জলপ্রপাত, কামপতি, সহস্রধারা আর টাইগার। অনেক জলপ্রপাত বা ওয়াটারফল রয়েছে, তবে তার ভেতর গুরুত্বপূর্ণ 3টে, কামপতি, সহস্রধারা আর টাইগার ফল। উত্তরাখণ্ডে কামপতি, সহস্রধারা আর টাইগার ফল। সহস্রধারা নামে উত্তরাখণ্ডেও রয়েছে, নর্মদা নদীর ওপরেও রয়েছে। তবে সহস্রধারা বললে প্রথমে যেটা বোঝায় সেটা হলো উত্তরাখণ্ডের এই জলপ্রপাতটা। এবার এই চম্বল নদীর ওপর পুনাসা আর চুলিয়া, চম্বল নদীর ওপর পুনাসা, চুলিয়া। চম্বল নদীর ওপর মধ্যপ্রদেশে পুনাসা, রাজস্থানে চুলিয়া। মধ্যপ্রদেশে পুনাসা, রাজস্থানে চুলিয়া। চম্বল নদীর ওপর পুনাসা, চুলিয়া। মেঘালয়ে 2টো আছে, নোয়াকালিকাই আর এলিফেন্টা। মেঘালয়ে নোয়াকালিকাই, এলিফেন্টা। মেঘালয়ে নোয়াকালিকাই, এলিফেন্টা। ঝাড়খণ্ডে আছে 3টে, রাজরাপ্পা, জুনা আর হুড্রু। রাজরাপ্পা, জুনা, হুড্রু। ঝাড়খণ্ডে রাজরাপ্পা, জুনা, হুড্রু। রাজরাপ্পা, জুনা, হুড্রু। উড়িষ্যাতে 3টে, উড়িষ্যাতেও 3টে। ঝাড়খণ্ডে 3টে, উড়িষ্যাতেও 3টে। জোরদা, বারাহিপানি, দুদুমা। জোরদা, বারাহিপানি, দুদুমা। এই যে উড়িষ্যার উত্তরের দিকে এখানে জোরদা, বারাহিপানি, জোরদা, বারাহিপানি, আর নিচের দিকে এখানে হলো দুদুমা। জোরদা, বারাহিপানি, দুদুমা। তারপর ছত্তিশগড়ে 2টো, ছত্তিশগড়ে 2টো, তিরাতগড় আর চিত্রকূট। ছত্তিশগড়ের নিচের দিকে এখানে তিরাতগড় আর ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রকূট জলপ্রপাত। মহারাষ্ট্রে একটা আছে ভাজরাই, মহারাষ্ট্রে ভাজরাই, এইখানে হলো মহারাষ্ট্রের ভেতর ভাজরাই জলপ্রপাত। এবার কর্ণাটকে বেশ অনেকগুলো জলপ্রপাত রয়েছে, গোকাক, যোগ, কুচিকল, রাকিম, শিব সমুদ্রম, হোগেক নাকল। কি কি বললাম? গোকাক, যোগ, কুচিকল, রাকিম। গোকাক, যোগ, কুচিকল, রাকিম, শিব সমুদ্রম, হোগেক নাকল। গোকাক, গোকাক হচ্ছে এখানে ঘাটপ্রভা নদীর উপর, ঘাটপ্রভা নদীর উপর গোকাক, সরাবতী নদীর উপর যোগ। গোকাক, যোগ। তারপর এইখানে আলাদা 2টো রয়েছে, কুচিকল আর রাকিম। কুচিকল, রাকিম। কুচিকল হলো বরাহি নদীর উপর, কুচিকল বরাহি নদীর ওপর। গোকাক, যোগ, কুচিকল, রাকিম। কাবেরী নদীর ওপর শিব সমুদ্রম আর হোগেক নাকল। শিব সমুদ্রম, হোগেক নাকল, এই 2টো পরপর ঝর্ণা রয়েছে। কেরালাতে 4টে গুরুত্বপূর্ণ ওয়াটারফল বা জলপ্রপাত রয়েছে। কি কি? সুচিপাড়া, সুচিপাড়া, ভাজাচাল, অথিরাপল্লী, মিনমূর্তি। সুচিপাড়া, ভাজাচাল, অথিরাপল্লী, মিনমূর্তি। সুচিপাড়া, ভাজাচাল, অথিরাপল্লী, মিনমূর্তি। আর এই ভাইগাই নদীর ওপর কুত্রালাম, ভাইগাই নদীর ওপর
কুত্রালাম জলপ্রপাত। তো ইম্পর্টেন্ট এইগুলো হচ্ছে ভারতের বিভিন্ন জলপ্রপাত। এছাড়াও আরো প্রচুর জলপ্রপাত রয়েছে। এর ভেতর সব থেকে বড় জলপ্রপাত যোগ জলপ্রপাত, সব থেকে বড় যোগ। কোন নদীর ওপর? শরাবতী নদীর উপর। শরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত ভারতের সব থেকে বড় জলপ্রপাত। সেকেন্ড সব থেকে বড় হলো শিব সমুদ্রম, সেকেন্ড সব থেকে বড় শিব সমুদ্রম। কেরালার ভেতর সব থেকে বড় জলপ্রপাত অথিরাপল্লী, কেরালাতে অথিরাপল্লী। এই অথিরাপল্লীকে ভারতের নায়াগ্রা ফল বলা হয়। যদিও ভারতের নায়াগ্রা ফল আরো একটা জলপ্রপাতকে বলে, সেটা হলো এই চিত্রকূট। ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত, এটাকেও ভারতের নায়াগ্রা ফল বলা হয়। আবার কেরালার ভেতর এই যে অথিরাপল্লী, এটাকেও ভারতের নায়াগ্রা ফল বলা হয়। এই যে ভাইগাই নদীর ওপর কুত্রালাম, এই কুত্রালামকে বলা হয় স্পা অফ ইন্ডিয়া। কুত্রালাম জলপ্রপাতকে বলা হয় স্পা অফ ইন্ডিয়া। আচ্ছা, এই অথিরাপল্লী সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি। এই অথিরাপল্লী যে জলপ্রপাত সেটা হলো চালাকুড়ি নদীর ওপর। অথিরাপল্লী জলপ্রপাত চালাকুড়ি নদীর ওপর। তো সব থেকে বড় জলপ্রপাত যোগ, সেকেন্ড সব থেকে বড় শিব সমুদ্রম, সব থেকে উঁচু জলপ্রপাত কুচিকল, সব থেকে উঁচু কুচিকল। কুচিকল কোথায়? কুচিকল এইখানটাতে। এই যে এটাও কর্ণাটকে, কর্ণাটকে বরাহি নদীর ওপর কুচিকল জলপ্রপাত সব থেকে উঁচু জলপ্রপাত ভারতের। আরেকটা জলপ্রপাতের নাম আমি বলিনি, সেটা হলো এই গোয়াতে। গোয়াতে একটা জলপ্রপাত আছে দুধসাগর জলপ্রপাত। নর্মদা নদীর ওপর আছে দুগ্ধধারা, আর গোয়াতে রয়েছে দুধসাগর। দুধসাগর নদী হলো গোয়ার যে নদী মান্ডবী, এই মান্ডবী নদীর ওপর। গোয়াতে মান্ডবী নদীর ওপর দুধসাগর জলপ্রপাত। তো এইগুলো হচ্ছে ভারতের বিভিন্ন জলপ্রপাত। এরপরে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন লেক আছে, ওই লেকের ব্যাপারটা আমি একটু বলি। জম্মু কাশ্মীরে দুটো লেক আছে, ডাল আর উলার। এই যে এখানে ডাল আর এখানে হলো উলার, ডাল আর উলার। রাজস্থানে আছে সম্বর হ্রদ, এই যে এইখানে হলো সম্বর হ্রদ, রাজস্থানে সম্বর হ্রদ। উত্তরপ্রদেশে আছে রামগড়, উত্তরপ্রদেশে রামগড়। বিহারে আছে কাবর, রামগড় কাবর। আর সিকিমে আছে চোলামু, রামগড় কাবর আর চোলামু। মণিপুরে আছে লোকতাক লেক, মণিপুরে লোকতাক হ্রদ। মহারাষ্ট্রে আছে ক্রেটার লেক, যার আরেক নাম হলো লোনার লেক। এই যে এই এরিয়াতে, নাগপুরের কাছাকাছি এই এরিয়াতে লোনার লেক। উড়িষ্যাতে আছে চিল্কা হ্রদ বা চিল্কা হ্রদ। অন্ধ্রপ্রদেশে কোলেরু, অন্ধ্রপ্রদেশে কোলেরু। তেলেঙ্গানাতে নিজাম সাগর আর হুসেন সাগর, নিজাম সাগর হুসেন সাগর। তারপর এইখানে আছে পুলিকট, এই যে অন্ধ্রপ্রদেশের নিচে এখানে পুলিকট। আর কেরালাতে এখানে ভেম্বেনাদ, কেরালাতে ভেম্বেনাদ হ্রদ। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু হ্রদ। এছাড়াও আরো অনেক হ্রদ আছে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট মোটামুটি এইগুলোই। কি কি বললাম? ডাল, উলার, এখানে সম্বর, এটা রামগড়, এখানে হচ্ছে কাবর, এটা চোলামু, এইখানে মণিপুরে লোকতাক হ্রদ, এখানে উড়িষ্যাতে চিল্কা হ্রদ, উড়িষ্যাতে চিল্কা। মহারাষ্ট্রে এখানে লোনার লেক, এটার আরেক নাম ক্রেটার লেক। এখানে তেলেঙ্গানাতে নিজাম সাগর হুসেন সাগর, নিজাম সাগর হুসেন সাগর। অন্ধ্রপ্রদেশের এইখানে হলো কোলেরু, এখানে হলো পুলিকট, কোলেরু পুলিকট। আর এইখানে হলো ভেম্বেনাদ লেক। এবার এইগুলোর একটু স্পেশালিটি আছে, সেইগুলো আমি একটু বলি। এই যে উলার, উলার হলো ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ। আর ডাল হ্রদ, এটা হচ্ছে ভারতের সব থেকে সুন্দর হ্রদ। ভারতের সব থেকে সুন্দর হ্রদ ডাল হ্রদ। সব থেকে লবণাক্ত হ্রদ সম্বর হ্রদ, সব থেকে লবণাক্ত সম্বর। সব থেকে উঁচুতে অবস্থিত চোলামু। সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ চিল্কা, সব থেকে বড় লবণাক্ত চিল্কা। আর সব থেকে বড় মিষ্টি জল ওখানে উলার। সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ উলার, সব থেকে বড় লবণাক্ত জল চিল্কা। আর সব থেকে লবণাক্ত হ্রদ সম্বর। সব থেকে লম্বা হ্রদ এখানে ভেম্বেনাদ হ্রদ, সব থেকে লম্বা ভেম্বেনাদ হ্রদ। এই ভেম্বেনাদ হ্রদটাকে কয়ালও বলা হয়। নর্মালি কেরালার যে হ্রদগুলো হয় সেগুলোকে বলা হয় কয়াল। তো সেই হিসাবে এই কয়ালটা হলো ভেম্বেনাদ কয়াল। এই যে পুলিকট হ্রদ, এই পুলিকট হ্রদের ভেতরে রয়েছে শ্রীহরিকোটা দ্বীপ। এখান থেকে ভারতের সমস্ত মহাকাশের উৎক্ষেপণ হয়, মানে স্যাটেলাইট এইখান থেকে ছাড়া হয়। তো যাই হোক, এই হচ্ছে ভারতের বিভিন্ন হ্রদ। আচ্ছা, এইখানে একটা জিনিস মিস হয়ে গেল, সেটা হচ্ছে গঙ্গার উৎপত্তি সম্পর্কে বলবো বলেছিলাম। তো গঙ্গার উৎপত্তি পাশে এই বোর্ডে আমি দেখাচ্ছি। দুটো জায়গা আছে, বদ্রীনাথ আর নীতিগিরিপথ। বদ্রীনাথ আর নীতিগিরিপথ, এই দুটো জায়গা থেকে দুটো নদী আসে, বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গা। বদ্রীনাথ আর নীতিপাশ, এই দুটো জায়গা থেকে দুটো নদী আসে। বদ্রীনাথ থেকে আসে বিষ্ণুগঙ্গা, নীতিপাশ থেকে আসে ধৌলিগঙ্গা। এরা এসে এক জায়গায় মিলিত হয়। এরপর থেকে একটা কমন নদী হিসাবে কিছু দূর যায়, তখন এইটার নামই হয়ে যায় অলকানন্দা। বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গা যেখানে মেলে, তারপর থেকে এই নদীর নাম হয়ে যায় অলকানন্দা। এবার এই অলকানন্দা নদীতে আরো বিভিন্ন দিক থেকে বিভিন্ন নদী এসে মেশে। যেমন এই বারিক থেকে আসে
পিন্ডার নদী, বাদিক থেকে আসে পিন্ডার, তারপর ডান দিক থেকে আসে নন্দাকিনী, ডান দিক থেকে আসে নন্দাকিনী, তারপরে আবার ডান দিক থেকে আসে মন্দাকিনী, তারপর আবার ডান দিক থেকে আসে ভাগীরথী। এইখানে এই পয়েন্টের পর থেকে এই যে অলকানন্দা প্রবাহিত হয়, তারপর বাদিক থেকে আসে পিন্ডার, তারপর ডান দিক থেকে পরপর দুটো নন্দাকিনী মন্দাকিনী, আবার বাদিক থেকে আসে ভাগীরথী। এই যে দুটো পয়েন্ট মিশলো, এর পর থেকে যে নদী যায় সেটার নাম হয়ে যায় অ্যাকচুয়াল গঙ্গা। এবার এই যে বিভিন্ন নদী বিভিন্ন পয়েন্টে এসে মিশলো, এই একটা পয়েন্ট, 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 এই পাঁচটা পয়েন্টের আলাদা আলাদা নাম আছে। যেমন এটা হলো বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, এটা হলো কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, তারপরে রুদ্রপ্রয়াগ, তারপরে হলো দেবপ্রয়াগ। বিষ্ণু, কর্ণ, নন্দ, রুদ্র, দেব, বিষ্ণু, কর্ণ, নন্দ, রুদ্র, দেব, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। তো এই দেবপ্রয়াগে ভাগীরথী আর অলকানন্দা একসাথে মেশে, তারপর এই যে নদীটা যায় এই নদীটার নামই হয়ে যায় অ্যাকচুয়াল গঙ্গা। আর এই যে ভাগীরথী নদী আসলো, এই ভাগীরথী নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী। এই যে ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর সাথে আবার আরেকটা নদী এসে মেশে, সেটা হলো ভিলঙ্গনা নদী। এই যে ভাগীরথী নদী আর ভিলঙ্গনা নদী যেখানে এসে মেশে, এইখানটাতেই হচ্ছে আমাদের তেহরি ড্যাম বা তেহরি বাঁধ। ভারতের সব থেকে উঁচু বাঁধ তেহরি বাঁধ, সেটা এই ভাগীরথী আর ভিলঙ্গনা এই দুটো নদী এসে যেখানে মেশে সেইখানে অবস্থিত। তো যাই হোক, এই হচ্ছে গঙ্গার উৎপত্তি। তো ভারতের নদ নদীর ব্যাপারটা গেল। এবার দেখবো যে ভারতের নদ নদীর ভেতরে কিছু কিছু নদীতে ওয়াটারওয়ে মানে জলপথে যাতায়াত হয়। তো সেই ওয়াটারওয়ে গুলো কি কি আছে সেটা এবার বলি।